ঢাকা ব্যাংক বিজনেস মিরর অনুষ্ঠানে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি ইসমাত জারিন খান। দর্শক, আপনারা জানেন সাম্প্রতিক সময়ে পুঁজিবাজারে খানিকটা আমরা দেখছি যে ঊর্ধ্বমুখী প্রবণতার দিকে যাচ্ছে এবং সেটি বিনিয়োগকারীদের একটু একটু করে আস্থার সংকট কাটতে শুরু করছে বলে বিশ্লেষকরা বলছেন। তবে পুঁজিবাজার এখন আসলে কোন দিকে যাচ্ছে, কেমন আসলে বাজারের পরিস্থিতি, সেসব নিয়ে কথা বলতে আমাদের মাঝে দুজন বিশেষ ব্যক্তি এসেছে। আমরা আজকের বিষয় নির্ধারণ করেছি পুঁজিবাজারের ঊর্ধ্বগতি টেকসই হবে কি, এ নিয়ে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে এসেছেন মোহাম্মদ আহসানুল্লাহ, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, পূবালী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড। আমরা আমাদের মাঝে পেয়েছি আমাদের পুঁজিবাজার রিফর্ম টাস্কফোর্স কমিটির একজন সম্মানিত সদস্য আল আমিন, তিনি একজন অধ্যাপক ঢাকা বিশ্ববিদ্যালয়। আমরা চলে যাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। আপনাদের দুজনকে স্বাগত আমাদের অনুষ্ঠানে আসার জন্য। আপনি তো ডিরেক্টলি বাজারের লোক, পুঁজিবাজারের সাথে আপনি প্রতিদিনের অ্যাক্টিভিটিসের সাথে জড়িত আছেন, আর আপনি আসলে বিনিয়োগকারীদের বিভিন্ন সমস্যার সমাধানের বিষয়ে কাজ করছেন। শুরুতেই আপনাকে দিয়ে আজকের অনুষ্ঠান শুরু করতে চাই যে এই যে ঊর্ধ্বগতি, অর্থাৎ দীর্ঘ সময়ে আসলে একটা বছর আমরা দেখছিলাম যে বিনিয়োগকারীরা একটা আস্থাহীন বাজারের মধ্যে দিয়ে যাচ্ছিল। এমন সময়ে আসলে 500 থেকে 600 পয়েন্ট বেড়ে যাওয়া বিনিয়োগকারীদের জন্য একটি সুসংবাদই বলা যায়, কিন্তু সেটি দীর্ঘস্থায়ী হবে কিনা এটি নিয়ে এখন বিনিয়োগকারীদের মধ্যে একটা সংশয় তৈরি হয়েছে। তো আসলে বাজার বর্তমান পরিস্থিতি কি, কেমন যাচ্ছে? যে বিষয়টা আপনি বললেন, মার্কেট তো আমরা ইদানিংকালে যে মানে ডাউন ট্রেন্ড দেখেছি, 300 মানে টার্নওভার 300 কোটির লেভেলে ছিল বেসিক্যালি। তারপর আস্তে আস্তে গ্র্যাজুয়ালি 400 হলো, 400 থেকে 500, তখন আমাদের ইন্ডেক্স খুব শোচনীয় পর্যায়ে ছিল, 4600 সামথিং পর্যন্ত নেমেছিল। সেখান থেকে ধীরে ধীরে যখন ইন্ডেক্সও বাড়লো, টার্নওভারও বাড়তে ছিল, 600, তারপরে 700 কোটি, লাস্টে যখন 732 কোটি টার্নওভার হলো, তখন ওই দিন বলা হলো যে এই বছরের মধ্যে অর্থাৎ 2025 সালের মধ্যে ওটাই ছিল হাইস্ট টার্নওভার 732 কোটি। আর সে জায়গায় এখন 800-র উপরেও আমাদের টার্নওভার হচ্ছে। তো আমরা আশা করতেছি যে গ্র্যাজুয়ালি যে ইমপ্রুভিং ট্রেন্ড, এটা একটা মার্কেটের জন্য পজিটিভ দিক। সেকেন্ড থিং হলো একটা সেক্টরাল মুভমেন্ট হচ্ছে এখন মার্কেটে, অর্থাৎ মাঝে মাঝে দেখা যাচ্ছে ব্যাংকিং সেক্টরগুলো মুভ করতেছে, কোনো সময় ফান্ডামেন্টাল বেজ অন্যান্য সেক্টরগুলো মুভমেন্ট হচ্ছে, ইন্টারন্যাশনাল কোম্পানিগুলোর সেক্টর মুভমেন্ট হচ্ছে। এটা কিন্তু মার্কেটে একটা পজিটিভ ভাইব বলা যায়। তো আমি মনে করি এই যে পজিটিভ ভাইবটা, এই যে পজিটিভ ট্রেন্ডটা, এটা আরও কন্টিনিউশন থাকবে। এই ক্ষেত্রে আমি মনে করি আমাদের বিনিয়োগকারীরা আস্থা হারানোর, আস্থার জায়গাটা তাদের ঘনীভূত হয়েছে। সেটা দুইটা সিগন্যাল। একটা সিগন্যাল হলো মার্কেটের ট্রেড ভলিউম বাড়ছে, আর একটা এই ট্রেড ভলিউম বাড়ার কারণে প্রাইস লেভেলও আপ হয়েছে, এবং প্রাইস লেভেল আপ হওয়ার কারণে ইন্ডেক্সেরও মুভমেন্ট হয়েছে। সব মিলিয়ে আর কি আমরা আশা করতেছি আমাদের এই মার্কেটটা সামনে আরও অনেক দূর যাবে। আপনি তো সংস্কার কমিটিতে 30 জুনের মধ্যে আপনাদের উপরে যে গুরুদায়িত্ব ছিল, সেখান থেকে আপনাদের যে 17টি প্রস্তাবনা আপনারা খুব সফলভাবে সেটি দিয়েছেন এবং ওয়েবসাইটেও আছে, চাইলে মানে যারা বাজার সংশ্লিষ্ট তারা যদি প্রয়োজন মনে করে তারা কি দেখতে পারবে এগুলো? জি, অবশ্যই দেখতে পারবে, কারণ আমরা প্রতিটা যেই আমাদের ফাইনাল ভার্সনটা ওয়েবসাইটে আপলোড দেওয়া আছে, যারা অংশীজন বিসেকের ওয়েবসাইট থেকে দেখে নিতে পারেন আর কি। এর পরবর্তী স্টেপগুলো কি হবে আর কি কি আপনারা জমা দিয়েছেন? দেখুন, আমরা প্রথমত যে 3টা মিডিয়াতে এসেছিল, ধরেন আপনার মার্জিন লোন ছিল একটা, তারপর ছিল আপনার ওই আইপিও ভ্যালুয়েশন ছিল, আর একটা ছিল মিউচুয়াল ফান্ড। এগুলো বেশ ফোকাসড হয়েছে, বাট পরবর্তীতে আমরা যেই পার্টগুলো দিয়েছি এর মধ্যে সবচেয়ে সিগনিফিকেন্ট ছিল গভর্নেন্স। কারণ আমরা জানি যে বাংলাদেশের পুঁজিবাজারের ফেইলিউরের পাশাপাশি গভর্নেন্সটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর ছিল। তো আমরা জানি যে দীর্ঘদিন ধরে এই সুশাসনের অভাব নিয়ে আমরা কথা বলছিলাম। সুশাসন যে জায়গাটায় জরুরি, কারণ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট যারা প্রিপেয়ারার, তাকে মানে সিএফওদের রোল কী হবে, কারণ ম্যানেজমেন্ট কিন্তু প্রিপেয়ার করে, আর অডিটর হচ্ছে এর উপর ওপিনিয়ন দেয়। তাহলে অডিটরদের ক্ষেত্রে কোন ধরনের অডিটর অডিট করবে, বা ম্যানেজমেন্ট এবং অডিটরদের মধ্যে জবাবদিহিতার ব্যাপারটা নিয়ে আসা, যারা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি আছে, যারা ভ্যালুয়েশনের সাথে ইনভলভ, তাদেরকে একটা জবাব দিতে নিয়ে আসা, এবং কোম্পানি আইপিওতে আসার পর যখন এটা আপনার ধরেন বোর্ড মিটিং বা গভর্নেন্সের ক্ষেত্রে, তখন ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর যারা আছে
তাদের যে রুলস রেগুলেশন বা তারা কিভাবে কোম্পানিটাকে গভর্ন করতে পারে, তাদের কী কী ধরনের নিজস্ব নলেজ থাকা দরকার। কারণ একজন ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর যদি র্যান্ডমলি দেওয়া হয়, অনেক ক্ষেত্রে তারা প্রপারলি কন্ট্রিবিউট করতে পারে না। সেই ক্ষেত্রে তাদের কী ধরনের বেসিক তথ্য জানা দরকার, যে কর্পোরেট গভর্নেন্সের রুলসগুলো জানেন কিনা, কোম্পানি আইনের সাথে কতটুকু জানা আছে, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের রিডেবিলিটি কতটুকু আছে, অনেকগুলো বিষয় আমরা ইন ডিটেইল আর কি দিয়েছি। তার পাশাপাশি বিসেকেরও কিছু রিফর্ম আমরা সাজেস্ট করেছি, অফিসিয়ালদের ট্রেনিং, অফিসিয়ালদের লোকবল বাড়ানো, বা কাজের যেই জায়গাগুলোতে মানে আমরা যেটা বলি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর আর কি, এসওপি যেটাকে বলা হয়, সেটা কীভাবে রিভিউ করে একটা আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে দেওয়া যায় সেই ব্যাপারে কিন্তু আমাদের মতামত আছে। ব্যাক অফিস সফটওয়্যার সহ আইটির যেই ব্যাপারগুলো আছে সেগুলোকে কীভাবে আরও আপডেটেড করা যায় সে ব্যাপারে আমাদের নির্দেশনা আছে। পাশাপাশি ধরেন আমরা অনেক ক্ষেত্রে অনেক ধরনের পিএসআই দেয়, অনেক ক্ষেত্রে সেই পিএসআইটা বাস্তবসম্মত না, যদিও আইনে বলা আছে পিএসআই বাস্তবসম্মত না হলে এনফোর্সমেন্ট অ্যাকশন নেওয়ার ব্যবস্থা আছে, কিন্তু এগুলো দীর্ঘদিন করা হয়নি। এগুলোকে কীভাবে আরও স্ট্রেন্থেনিং করা যায়, কোনটা পিএসআই হবে কোনটা হবে না, ডিভিডেন্ড পলিসিগুলো কীভাবে হবে, কীভাবে ডিভিডেন্ডটা ডিক্লেয়ার করলে আসলে শেয়ার হোল্ডাররা বেনিফিটেড হবে, অনেকগুলো বিষয় নিয়ে আমরা পরবর্তীতে মানে যে সাবমিশনটা দিয়েছি মানে 30শে জুনের মধ্যে সব বিষয় আমরা অ্যাড্রেস করেছি, যেগুলো বিসেকের পক্ষ থেকে করা সম্ভব। বাট যেগুলো পার্লামেন্ট দরকার, যেগুলো ধরেন আপনি যদি বলেন ডিমিউচুয়ালাইজেশন স্কিম বা অন্যান্য কিছু যেগুলো অনেকটা পুরনো হয়ে গেছে, সেগুলোকে রিভিশনের একটা দাবি বিভিন্ন জায়গা থেকে ছিল, এগুলোর জন্য সংসদ দরকার, মানে যেগুলোর জন্য সংসদ দরকার সেগুলো হয়তো নির্বাচিত সরকার আসলে পরবর্তীতে করবে, সেখানে আমাদের সাজেশন আছে কি করতে হবে। কিন্তু যেগুলোতে আমরা ডিটেল কাজ করেছি সেগুলো আসলে এখন চাইলেই বিসেক বাস্তবায়ন করতে পারে। তারই অংশ হিসাবে কিন্তু অলরেডি দুইটা আইন মন্ত্রণালয়ে চলে গেছে, একটা হচ্ছে আপনার মিউচুয়াল ফান্ডেরটা, আরেকটা হচ্ছে আপনার ওই আইপিও ভ্যালুয়েশনটা, দুইটা চলে গেছে, এবং আরেকটা হয়তো মার্জিনেরটাও যাবে। যদি এগুলো সবগুলোই যায় তখন কিন্তু আমরা যে প্রিভিয়াস একটা সময়ে বিভিন্ন রকম অনিয়ম নিয়ে অনেক কথাবার্তা বলেছি সেই জায়গাগুলো আশা করি বন্ধ হবে আর কি। এগুলো কি মানে বিসেক আলোচনা পর্যালোচনা করে আবার কি আপনাদের সাথে বসবে, নাকি এটি ক্রমান্বয়ে যেগুলো আপনারা সংযোজন বা কিছু হয়তো আপনারা বিয়োজন করতে বলছেন এই বিষয়গুলো কি তারা নিজেরা থেকেই করবে, নাকি এটা নিয়ে আবার আলোচনার সুযোগ থাকবে? বিসেক আমাদের সাথে যেটা ফাইনালি কনক্লুডিং মিটিংয়ে যেটা জানিয়েছেন, যে যেই কাজগুলো তারা, যেহেতু কাজগুলো পুরোটা আমরা করেছি একটা টিম নিয়ে, তারা বলেছে কোথাও যদি কোনো ডিফিকাল্টি তারা ফেস করে, তাদের পক্ষে থেকে যদি মনে হয় ওই জায়গাটাতে তারা আর কি এই মুহূর্তে নিজস্ব সাজেশন দেওয়ার চেয়ে যেহেতু কাজটা আমরা করেছি আমরা দিলে ভালো হবে, তারা আমাদেরকে তখন সেই ব্যাপারে যারা যে ইউনিট নিয়ে আমরা কাজ করেছি তাদেরকে আবার যোগাযোগ করবেন। আমরাও সে আশ্বাস দিয়ে এসেছি যে কোনো ধরনের প্রয়োজন যদি মনে হয় বাজারের স্বার্থে, বিনিয়োগকারীর স্বার্থে, আমরা সবসময় সেই সহযোগিতার হাত বাড়িয়ে দেবো, সেই ধরনের একটা কথা বলে আর কি আমরা ওখান থেকে এসেছি। আপনার কাছে কি মনে হচ্ছে যে এই যে দীর্ঘ সময়ে আসলে সংস্কারের দাবি ছিল বিনিয়োগকারীদের, তো তার পরিপ্রেক্ষিতে কমিটি হলো, কমিটি রিফর্মের জন্য কাজ করলো দীর্ঘ প্রায় 9 মাসের মতো আর কি, তারা এই 9 মাস পরেই আমরা দেখলাম যে মার্কেটটাও একটু ঘুরে দাঁড়িয়েছে, তার মানে বিনিয়োগকারীদের মধ্যেও একটু সংস্কারের বিষয়টাও হয়তো তাদের কাছে একটা পজিটিভ বিষয় এসছে। আপনার ক্ষেত্রে কি মনে হচ্ছে যে বিনিয়োগকারীরা আসলে এই মুহূর্তে এই পরিবর্তনগুলোকে কিভাবে দেখছে? আসলে যে বিষয়টা বললেন, এই বেসিক্যালি যে 3টা আইনের কথা বলা হয়েছে, একটা আইপিও রুলস, আরেকটা হলো মার্জিন রুল, আরেকটা হলো মিউচুয়াল ফান্ড, এই 3টা। তারপর গভর্নেন্সের ইস্যু আছে, প্লাস বিসেকের রিফর্ম ইস্যু আছে, সেই পার্টটুকু তো হলো আলাদা ইস্যু। এই 3টা ডাইরেক্টলি মার্কেটের সাথে সম্পৃক্ত। এই 3টা আসলে অনেক পুরনো আইন। যেমন মার্জিন রুল 1999, সে কত বছর আগের, 1999 এখন 2025, তার মানে অলমোস্ট 26 বছর আগের আইন। এইটি আইনটা সংশোধন এটা একান্ত প্রয়োজন ছিল, এটা বিনিয়োগকারীদের প্রত্যাশা ছিল, অ্যাজ ওয়েল এজ আমরা যারা মার্কেটিং ইন্টারমিডিয়ারিজ আমাদেরও প্রত্যাশা ছিল, দাবি ছিল। তো এখন এই রিফর্মগুলা যে ওনারা সাজেস্ট করেছেন সেগুলা যেহেতু আমাদের মার্কেটের সাথে সম্পৃক্ত, স্টেক হোল্ডাররাও এটার সাথে পার্টিসিপেন্ট ছিলেন, আমরা আশা করি মার্কেটের কল্যাণের জন্য এগুলা অবশ্যই ভালো হবে, এটা একটা বিষয়। আইপি রুলস যেটা প্রথম যেটা হয়েছিল 1998 সালে, 1998 সাল, এখন 2025, তার মানে সেটাও ধরেন 27 বছর আগে। সেটার মাঝখানে হয়তো বিভিন্ন টাইম টু টাইম সার্কুলার ইস্যু হয়েছে, ডিরেক্টিভস ইস্যু হয়েছে, সবগুলারই কম্পাইলেশন করি এখন রিফর্মটা আসতেছে, এটাও প্রত্যাশার একটা পজিটিভ দিক। থার্ড যেটা মিউচুয়াল ফান্ড, মিউচুয়াল ফান্ড আমাদের দেশে অত্যন্ত দুঃখজনক হলো, মিউচুয়াল ফান্ডকে আমরা প্রথম অবস্থায় একটা রং ট্রিটমেন্ট দিয়েছি, লাইক এ শেয়ার, আমরা শেয়ার মনে করেছি, কিন্তু আসলে মিউচুয়াল ফান্ড ইজ নট এ শেয়ার, এটা বুঝতে হবে। এই জিনিসগুলোর হয়তো আমার মনে হয় এই রিফর্মের মধ্যে এই বিষয়গুলো হয়তো এসেছে, যে শেয়ার এক জিনিস, তার একটা অতীত আছে, তার একটা ইপিএস আছে, তার একটা এনইবি আছে। মিউচুয়াল ফান্ডটা হলো যেদিন শুরু হয়েছে সেদিন থেকে সে নেগেটিভ দিয়ে শুরু হয়েছে। এই যে গ্যাপটুকু, এই গ্যাপটুকু ডেফিনেটলি ওনাদের আলোচনায় এসেছে, তার মানে এটাও মার্কেটের জন্য
হয়তো শর্ট টার্ম না হলো মিড টার্ম বা লং টার্মে একটা পজিটিভ সুবাতাস নিয়ে আসবে। কিন্তু গত বছর যে রাজনৈতিক অস্থিরতা শুরু হয়েছিল তারপর থেকেই কিন্তু মার্কেটও খারাপ যাচ্ছিল, আর যারা মার্জিন ঋণ নিয়ে ব্যবসা করেছে তাদের অবস্থা কিন্তু অনেকটাই আমরা দেখছি যে মার্কেটে, বিশেষ করে ক্ষুদ্র বিনিয়োগকারীরা, তাদের আসলে মানে তাদের কথা আসলে বলা যাচ্ছে না। তো এই মুহূর্তে কি আপনার যে মার্জিন ঋণের যে নীতিমালায় পরিবর্তন আপনারা আনার চেষ্টা করছেন, তাদের জন্য কি কোনো সুখবর থাকছে সেখানে? দেখুন, যে কোনো আইন বা প্রস্তাবনা সংস্কার যদি আসে, এই আইনটা হওয়ার পরে যারা আসবে তাদের জন্য এই আইনটা কার্যকর হবে। বাট বিগত সময়গুলোতে যেটা হয়েছে তাদের জন্য আসলে দুঃখ প্রকাশ করা ছাড়া আসলে কিছু করণীয় নাই। কেন? কারণ যে কোনো দেশের আইন হলে আইনের পরবর্তী সময়ে, যেটা আমরা প্রসপেক্টিভ ইফেক্ট বলি, রেট্রোস্পেক্টিভ ইফেক্ট দেওয়ার কিন্তু কোনো স্কোপ নাই। এটার কারণে কিন্তু মার্জিনটাকে আমরা কেন প্রায়োরিটি দিয়েছি, কারণ প্রায় 10,000 কোটি টাকার মতো অলমোস্ট আমার নেগেটিভ ইকুইটি, তার মধ্যে ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট রিজন হচ্ছে এই মার্জিন ঋণ। আনপ্ল্যান্ড এবং যাকে তাকে ঋণ দেওয়া, সেগুলো যাতে বন্ধ হয় সেটা আমরা করেছি। তো সেই জন্য আমরা বলবো যে আসলে সংস্কারটা অনেকটা কস্টলি হয়ে গেছে বর্তমান যারা বিনিয়োগকারী তাদের জন্য, কারণ তারা শব্দটা শুনেও ভালো লাগে না, দিন শেষে যখন দেখে তার শেয়ারের দাম বাড়ে না। কিন্তু আসলে ওইখানটাতে তো আমাদের খুব একটা হাত নাই, কারণ আমরা যে কাজটা করেছি ভবিষ্যতে এই কাজগুলো যাতে না হয় সেটাকে বন্ধ করা। আর বাজারে যারা অংশীজন আছে তাদেরও অনেকগুলো প্যারামিটার কারণেই তারা হয়তো বাজারে পার্টিসিপেট করতে পারে না। আপনি যদি খেয়াল করে দেখেন, ট্রেজারি বিল বন্ডে সুদের হার অনেক বেশি ছিল, সঞ্চয়পত্রে সুদের হার বেশি ছিল, অল্টারনেট ইনভেস্টমেন্ট যে স্কিমগুলো সেগুলো ভালো ছিল বলে ব্যাংক সুদের হারও বেড়েছে। এসব কারণে কিন্তু অটোমেটিক্যালি মানুষ ওইদিকে ডাইভার্ট হয়ে যেত। এখন যখন দেখা গেছে যে বাজারটা খুব তলানিতে চলে গেছে, অনেকে এখানে বিনিয়োগ করেছে, ওইদিকেও কিছু কিছু সুদ রিভিশন হচ্ছে, কমে গেছে, এখন আবার বাজারে একটা গতিশীলতা আসছে। অনেকগুলো ইস্যু আসলে মানে জানার আছে, যেহেতু মানে কমিটির অনেক কাজ অলরেডি হয়ে গেছে। আমি আপনার কথা শুনবো, তবে আমরা একটু বিরতিতে যেতে হচ্ছে, সময়ে একটু স্বল্পতা আছে। দর্শক, আমরা একটু বিরতিতে যাচ্ছি, বিরতির পর আবারও ফিরছি ঢাকা ব্যাংক বিজনেস মিরর অনুষ্ঠানে। ঢাকা ব্যাংক বিজনেস মিররে আবারও আমন্ত্রণ জানাচ্ছি। জি, যেটি আপনি বিরতির আগে বলছিলেন যে খানিকটা পরিবর্তনের কথা বলছিলেন, সেগুলো কি কি? পরিবর্তন তো বললাম যে অর্থনীতির প্যারামিটারে কিন্তু কিছু চেঞ্জ আসছে। আপনি খেয়াল করে দেখবেন যে রিজার্ভের পরিমাণ অন্য সময়ের চেয়ে বেড়েছে, ব্যাংকের নীতি সুদ হার কমে গেছে, ডলারের রেটটা অনেকটাই যেহেতু বাজারে খোলা বাজারে ছেড়ে দিয়েছে, মানে যেরকম একটা ভয় ছিল যে খোলা বাজারে ছাড়লে কেমন হয়, সেরকম না হয়ে আমরা স্টেবলি দেখছি। তো সব কিছু মিলে আমরা বলতে পারি যে ইকোনমিকের আদার প্যারামিটারগুলো ভালো থাকার কারণে আমরা পুঁজিবাজারের একটা অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট হিসাবে আবার অনেকটাই তলানিতে ছিল। দুইটার কিন্তু ব্লেন্ডিংয়ে আমরা দেখছি এখন একটা মানে মানুষ আবার এটাও কিন্তু আবার যারা বিনিয়োগকারী তাদেরও একটু সতর্কতা থাকার ব্যাপার আছে। ধরেন এখন অনেকে বিনিয়োগ করতে গেলে যে শেয়ারগুলো অনেক বেড়ে গেছে, কিছু কিছু শেয়ারের 50-60% গ্রোথ হয়ে গেছে আমি যদি পুরো টাইমটা দেখি। আবার যেগুলো ধরেন আগে যেসব শেয়ারের ফান্ড মানুষের ব্লক ছিল সেখানে কিন্তু আগের অবস্থায় আছে, খুব একটা পরিবর্তন হয় নাই। তার মানে মানুষের ফান্ডটা যেখানে ম্যাক্সিমামই আর কি ব্লক আছে, যেখানে সাধারণ বিনিয়োগকারী রিটেল ফ্লোটিং ইনভেস্টর যারা ছিল তাদের কিন্তু খুব একটা উন্নয়ন হয় না এই 600 পয়েন্টের ইমপ্রুভমেন্টে। সেই কারণে বাজারে বলতে যেসব বিনিয়োগকারীরা ট্রেডিংয়ের সাথে ছিল তারা কিন্তু সে হারে সুফল না পেলেও যারা আর কি ইনভেস্টমেন্টে ছিলেন, যাদের হাতে অনেক ফান্ড ছিল, যারা ওই ক্যাপিটালাইজেশন মানে ওই ইস্যুটাকে ক্যাপিটালাইজ করতে পেরেছে যে বাজারে ম্যাসিভ পতন। কারণ আপনি খেয়াল করে দেখবেন যে জুলাইয়ের মানে 4 তারিখ ভলিউম ছিল 234 কোটি টাকা, মানে বাজার যখন একদম তলানিতে। সেই সময় থেকে যারা ধরুন আস্তে আস্তে বুঝতে পেরেছে যে শেয়ারগুলো ইন্ট্রিনসিক ভ্যালুর অনেক নিচে আছে, যারা ওখানে পজিশন নিতে পেরেছে, যাদের রিসার্চ টিম ভালো, যাদের ফান্ডের অ্যাভেলেবিলিটি ছিল, প্রাতিষ্ঠানিক এন্ড থেকে কিন্তু তারা একটা ভালো গ্যাপ পেয়েছে। কিন্তু রিটেলার পক্ষে বা সাধারণ বিনিয়োগকারীর পক্ষে কিন্তু ওই সুযোগগুলো নেওয়া সম্ভব না, কারণ তার হাতে থাকা শেয়ারের দাম এতটাই কম যে সুইচ করে যে সে ওখানটায় যাবে সেই সাহসটা তার ছিল না, তার শক্তিও ছিল না, সামর্থ্যও ছিল না। তো সেই জন্য আমরা বাজারকে এখন যে গ্রোথটা বলছি, এই গ্রোথটা কিন্তু একটা স্পেসিফিক গ্রুপের কাছে, যাদের কাছে টাকা ছিল, এবং এই গ্রুপটা বাজার যখন যেখানেই থাকুক না কেন তারা কিন্তু ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজির মাধ্যমে তারা যদি এখন প্রফিট ধরেন বুক করে, এটা অ্যাবজর্ব করার মতো ক্ষমতা কিন্তু বাজারে থাকবে না, কারণ তারা প্রফিট করছে যাদের ওই টাইমটা ইনজেক্ট করা ছিল ফান্ড। কিন্তু নতুন যারা এখানে মাত্র ইনজেক্ট করছে তার যদি দেখে দাম আরও কমে যাচ্ছে সেল প্রেশারের কারণে, সে কিন্তু আবার নতুন করে হতাশ হয়ে যাবে। সেই ক্ষেত্রে আমি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীকে ওই অনুরোধটাই করার চেষ্টা করব যে বাজারটা যেহেতু একটা মোমেন্টামে আসছে, এটাকে ধরে রাখার জন্য যত ধরনের চেষ্টা তাদের দিক থেকে করা যায়, কারণ দিন শেষে বাজারটাকে যদি লুক্রেটিভ করা না যায় বিনিয়োগকারীরা কিন্তু তখন অল্টারনেট জায়গায় যাবে। তো সেই জন্য আমি মনে করি যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর এন্ড থেকে একটু এগিয়ে আসতে হবে। আপনি তো ব্যাংক খাতের একজন ব্যবস্থাপনা পরিচালক সিকিউরিটিজ হাউসের, আপনার কাছে জানতে চাই যে ব্যাংক খাতের এই যে রিফর্ম, এটি কি দীর্ঘমেয়াদী বাজার পরিবর্তনে কোনো সুফল বয়ে আনবে? ডেফিনেটলি এই রিফর্মটা ইতিমধ্যে ব্যাংক খাতের অলরেডি একটা সুফল নিয়ে এসেছে। আমাদের ব্যাংক খাতগুলো যে অবস্থা অলরেডি চলে গেছিল আগের রেজিউমে, সেখান থেকে ধরেন হাজার হাজার কোটি টাকা বিভিন্নভাবে, এটা তো আমরা কম বেশি সবাই জানি,
মানে এক পর্যায়ে ছিল ব্যাংকগুলো 5,000 টাকা পর্যন্ত তারা কাস্টমারের দিতে পারতো না ডিপোজিটরদের টাকা। সেইখান থেকে ব্যাংক খাতগুলো এই যে বিভিন্নভাবে আমাদের, বিশেষ করে আমি বর্তমান গভর্নর মহোদয়কে অবশ্যই আমরা সাধুবাদ জানাই যে ওনার প্রজ্ঞা বুদ্ধি এবং ওনাদের যে টিম কাজ করছে সেটা ব্যাংক খাতের ডেফিনেটলি একটা ভালো পজিটিভ দিকে আসছে সেটা বলবো। আর পাশাপাশি আমাদের ক্যাপিটাল মার্কেটের যেহেতু একটা বিষয় এসেছে, এই যে ক্যাপিটাল মার্কেট এখন পজিটিভ যে মোমেন্টাম, এটার জন্য পাশাপাশি যে কয়েকটা প্যারামিটারের কথা আমার আলামিন ভাই বললেন, সেখানে আরেকটা জিনিস আমরা লক্ষণীয়, সেটা হলো আমাদের কিন্তু প্রাইভেট সেক্টর ক্রেডিট গ্রোথ বর্তমানে অনেক খারাপ অবস্থানে আছে। অর্থাৎ এটা দ্বারা ইন্ডিকেট করতেছে আমাদের দেশে যারা ইন্ডাস্ট্রিয়ালিস্ট, যারা বিজনেসম্যান, বিগ বিজনেসম্যান, তারা কিন্তু ব্যবসায় বা ইন্ডাস্ট্রিতে ওভাবে ফান্ড ডিপ্লয় করতেছে না, এবং ব্যাংকিং সেক্টর থেকেও তারা ওভাবে লোন নিতেছে না, কারণ তারা ওভাবে নিশ্চয়তা পাচ্ছে না, একটা আনসার্টেনটি তাদের মধ্যে বিরাজ করতেছে। প্লাস রেডিমেড গার্মেন্টস সেক্টর যেটা, সেটা একটা ট্যারিফের একটা ইস্যুর কারণে সেখানে একটা আনসার্টেনটি বিরাজমান। তো সব মিলিয়ে ওই সেক্টরে একটা আনসার্টেনটি আছে। প্রাইভেট সেক্টর ক্রেডিট গ্রোথের নিম্ন অবস্থানে বিরাজ করতেছে। তার মানে কিছু কিছু বড় বিজনেসম্যানদের কাছেও প্রচুর লিকুইড টাকা আছে এখন। ব্যাংকিং ইন্ডাস্ট্রি তো এই যে ডলার, গভর্নমেন্ট যে বাংলাদেশ ব্যাংক ডলার কিনে নিয়েছে প্রত্যেকটা শিডিউল ব্যাংক থেকে, যার কারণে তাদের লোকাল কারেন্সি তাদের কাছে হিউজ আছে, তার কাছে লিকুইড ফর্ম আছে। তো তারাও কিছু টাকা এখন অল্টারনেটিভ মোড অফ ইনভেস্টমেন্ট হিসেবে, যেহেতু ট্রেজারি বন্ডের রেট আপনারা জানেন কমে গেছে, এখন 5 ইয়ার্স ট্রেজারি বন্ডের রেট এই কিছুদিন আগেও ছিল যেটা 12.5-এর উপরে, সেক্ষেত্রে এখন মাত্র 11.4-এ চলে আসছে, 0.4-এ। তার মানে 1%-এর বেশি কমে গেছে। তো তারাও কিছু কিছু ব্যাংক এখন প্রাতিষ্ঠানিক ইনভেস্টমেন্ট হিসেবে ক্যাপিটাল মার্কেটে ইনভেস্টমেন্ট করতেছে, যাদের ব্যবসায়ীদের মধ্যে কিছু যাদের আইডেল ফান্ড পড়ে আছে তারাও করতেছে, এবং আগের রিজিউমে যারা কিছু টাকা হয়তো বিভিন্নভাবে তাদের টাকা ছিল তাদেরও একটা সেগমেন্ট এই ক্যাপিটাল মার্কেটে এখন ইনজেক্ট হচ্ছে। সব মিলিয়ে আসি কি আমরা ক্যাপিটাল মার্কেটে এখন এই যে 800 কোটি বা সামথিং আমরা যে টার্নওভার দেখতেছি, এটার একটা দিক। কিন্তু ব্যাংকে তো তারল্য সংকট সবসময় আমরা দেখে আসছি, তার মধ্যেও যে কিছু খারাপ ব্যাংকগুলোকে টিকে থাকার জন্য বাংলাদেশ ব্যাংক থেকে ফান্ড প্রণোদনা যে প্যাকেজ দিচ্ছে দেওয়া হয়েছে। তো সেই ক্ষেত্রে বিনিয়োগকারীরা যারা মার্জিনে ক্ষতিগ্রস্ত হয়েছে বা এই যে একটা বৈষম্যমূলক অবস্থান থেকে বাজারটাকে ঘুরে দাঁড়ানোর জন্য সংস্কার কমিটি এবং অন্যান্যরা কাজ করছে, এরকম একটা টালমাটাল পরিস্থিতির মধ্যে তো বিনিয়োগকারীরা একটু খারাপ সময় পার করেছে। তো তাদের জন্য কি কোনো ইন্ডিভিজুয়াল প্রণোদনা বা মার্কেটটাকে আর একটু ঘুরে দাঁড়ানোর জন্য একটা স্পেশাল ফান্ডের কি প্রয়োজন আছে কি? মানে এটা তো বেসিক্যালি যেটা বলতেছেন, এটা ক্যাপিটাল মার্কেটে যারা গার্ডিয়ান অর্থাৎ বিসেক রেগুলেটর তার কথাই বলতেছেন, একটা ফান্ড দিয়ে তাদেরকে সাপোর্ট দেওয়া। এখন আমাদের ওভারঅল ফান্ডের তো একটা প্রয়োজন আছে, এটা আমরা ফিল করতেছি। তাদেরকে যারা যে সমস্ত ব্রোকারেজ হাউসে এই সমস্ত স্মল ইনভেস্টররা মার্জিন লোন নিয়ে বিভিন্নভাবে আটকা পড়ে গেছে, তাদেরকে ওই সমস্ত ব্রোকারেজ হাউসকে অথবা ওই সমস্ত মার্চেন্ট ব্যাঙ্কগুলোকে যদি একটা সাবসিডাইজ রেটে তাদেরকে যদি কিছু রিফাইন্যান্সিংয়ের ব্যবস্থা করা যায়, ফান্ডিংয়ের ব্যবস্থা করা যায়, সে ফান্ডটা আলটিমেটলি যিনি সাফারার, যিনি মার্জিন লোন নিয়ে ভুক্তভোগী, তাকে যদি ওভাবে দেওয়া যায়, এটা একটা মার্কেটের জন্য বিরাট একটা সাপোর্ট আনবে, এটা একটা হতে পারে। পাশাপাশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের মার্কেটে লং টার্ম ইনভলভমেন্ট বাড়ানোর জন্য আমি মনে করি একটা পলিসি সাপোর্টও দরকার আছে। পলিসি সাপোর্ট কীরকম? কেউ যদি 2 বছর অথবা তার অধিক মেয়াদে যদি ইনভেস্টমেন্ট তার রাখে মার্কেটে, তার জন্য হয়তো একটা ইনভেস্টমেন্ট ফ্যাসিলিটি দেওয়া উচিত, তাহলে তারাও আগে আসবে এবং আমাদের দেশে মার্কেটে লং টার্ম স্টেবিলিটিটা চলে আসবে। কিন্তু আমরা দেখছিলাম যে মার্কেটের যখন এক খারাপ একটা সময় যাচ্ছিল, তখন কিন্তু প্রধান উপদেষ্টা বলছিল যে 5টি বিষয় ইমপ্লিমেন্ট করার জন্য স্পেশালভাবে পুঁজিবাজারের জন্য। তার মধ্যে একটি ছিল বিদেশি যারা আছেন ক্যাপিটাল মার্কেটে স্পেশালিস্ট, অন্যান্য কান্ট্রিগুলো নিয়ে কাজ করে, সেরকম স্পেশালিস্টদের পরামর্শ নেওয়া। তো আইএমএফ তো আমাদের অলরেডি মার্কেটের উপরে একটা আমরা দেখেছি যে আগেই কিছু বিষয়ে তারা নিয়ে এসছেন। তো এর বাইরে আসলে কি অন্য কারো পরামর্শ আপনারা নিচ্ছেন? দেখুন, উনি এটা চেয়েছিলেন যে হয়তো একটা গ্রাউন্ড ওনারা বলার চেষ্টা করেছিলেন যে দেশীয় কেউ যদি কাজ করে, এই ক্ষেত্রে অনেকে প্রশ্ন তুলতে পারে তার কারো প্রতি কোনো ধরনের মানে কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের ইস্যু আছে কিনা, বাট বাইরে থেকে নিউট্রাল একটা পয়েন্ট থেকে যদি হয় তাহলে হয়তো এইটা অনেক বেশি মানুষের কাছে গ্রহণযোগ্য হবে, এই ধরনের একটা ধারণা ছিল। বাট বাংলাদেশের বাস্তবতা যেটা, বাংলাদেশের ক্যাপিটাল মার্কেটের যে নেচার,
এই নেচারে কিন্তু আপনি বিদেশিরা এসে বুঝতে বুঝতে অনেক সময় চলে যাবে, কারণ অন্যান্য যে গ্লোবাল স্ট্যান্ডার্ডে যে মার্কেটগুলো অপারেট করে বাংলাদেশের ক্যারেক্টার কিন্তু একটু ভিন্নতর, কারণ আমাদের কিন্তু ফরেন পোর্টফোলিওর পরিমাণ অনেক কম, মানে পার্সেন্টেজ অফ ইনভেস্টমেন্ট। সেই কারণে কিন্তু এটা খুব একটা যে ইন্টারেস্টের জায়গা তা না। তো এটা হয়তো তারা বলেছেন, বাট বাস্তবায়নের ক্ষেত্রে আমি মনে করি লোকালি যারা এক্সপার্ট আছেন তারাই সুন্দর সলিউশন দিতে পারবেন, কারণ তারা তো প্রত্যেকদিন প্রবলেমটা জানে। উনি আরও যে নির্দেশনাগুলো দিয়েছিলেন যে সরকারি কোম্পানিগুলো তালিকাভুক্ত, পরে দেখা গেলো আমলাতান্ত্রিক জটিলতায় অনেক ক্ষেত্রে সেটা বাস্তবায়নের। আমাদের পাশের দেশ চায়না, তারা তো আসলে অর্থনৈতিকভাবে অনেক শক্তিশালী এবং তাদেরকে আমাদের স্ট্র্যাটেজিক পার্টনারও করা হয়েছে। তো মার্কেটের এমন একটা সময় যখন ফান্ড ক্রাইসিস অনেক বেশি, তো স্ট্র্যাটেজিক পার্টনারদের তো রোল থাকে মার্কেটকে ভাইব্রেন্ট করতে, তাদেরও কিছু পরামর্শ, তাদেরও কিছু সহযোগিতা বা ফান্ডিং অপরচুনিটি, ফরেন ইনভেস্টমেন্টকে নিয়ে আসা। তো সেরকম কোনো রোল আমরা আসলে চায়নার পক্ষ থেকে দেখিনি। এটি আসলে কেন, বা তাদেরকে আমরা মার্কেটের সাথে কেন ইনভলভ করছি না? দেখুন, চায়না স্ট্র্যাটেজিক পার্টনার ছিল আমাদের আইটি অটোমেশনটাকে একটা গ্লোবাল স্ট্যান্ডার্ডে নিয়ে যাবে, আইটি খাতটাকে অনেক শক্তিশালী করবে, বাজারে একটা সুন্দর গভর্নেন্সের জন্য যে ধরনের সিস্টেম দরকার সেই ধরনের ব্যবস্থাপনায় আসবে। বাট বিনিয়োগকারী আনার কাজটা কিন্তু আমাদের যারা অংশীজন বা প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, এবং যদি বলি যে বিসেগের পক্ষ থেকে কোয়ালিটি শেয়ারের সাপ্লাই বাজারে দেওয়া, যে আপনি যদি কোয়ালিটি শেয়ার দিতে পারেন ভালো, তখন ফরেনাররা কিন্তু অ্যাট্রাক্টেড হবে। এখন ফরেনাররা এসে যদি দেখে হাতে গোনা 8-10টা কোম্পানির চেয়ে বেশি কোম্পানি তারা খুঁজে পায় না, তখন যত ফান্ডই আসুক এটা কিন্তু যাবে না, কারণ একটা রেটে ভালো কোম্পানিগুলো অলরেডি একটা ভালো রেটে যদি থাকে, তখন কেউ বিনিয়োগ করতে আসলে দেখবে যে তারা বাই করতে গেলে শেয়ারটা অনেক বেশি বেড়ে যাবে, তখন কিন্তু তারা আর বাই করবে না। আবার যদি বিনিয়োগযোগ্য শেয়ার না থাকে, সংখ্যা আবার 400 থাকলেও বিনিয়োগযোগ্য শেয়ার যদি বেশিরভাগই থাকে যে একটু মানহীন কোম্পানি বা যেটাকে বিনিয়োগযোগ্য না বা ফরেন ইনভেস্টমেন্ট আসার মতো না, তাহলে কিন্তু আলটিমেটলি যত উদ্যোগী নেওয়া হোক কাজ হবে না। আমরা অনুষ্ঠান শেষ করব। বাজার কি আসলে দীর্ঘমেয়াদী এরকম ঊর্ধ্বমুখী টিকে থাকবে, এবং বিনিয়োগকারীদের এই মুহূর্তে কি ধরনের চিন্তা করা উচিত বাজার নিয়ে? বিনিয়োগকারীদের চিন্তা করা উচিত, যদি তার পোর্টফোলিওতে যারা এইটার উপরে একমাত্র নির্ভরশীল, বিনিয়োগকারীর মধ্যে ক্যাটাগরি আছে কিন্তু, যাদের ব্রেড অ্যান্ড বার্ডার শুধু ক্যাপিটাল মার্কেট থেকে আসবে, তাদের উচিত যখন একটু প্রফিট থাকে প্রফিটের একটা অংশ বুক করা, হয়তো পুরাটা না, একটা অংশ বুক করা উচিত। আর যারা এটার উপর তাদের নির্ভরশীলতা নাই, জাস্ট তার সঞ্চয়ের একটা অংশ সে এখানে রেখেছে, সে একটু লং টার্ম বেসিসে ইনভেস্টমেন্ট করুক। তাহলে এই দুইটা ক্যাটাগরি। আর একটা হলো প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী। একটু আগে আমি যেটা বলছি, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী তখনই আকৃষ্ট হবে যখন তাদেরকে ওইরকম পলিসি সাপোর্ট দেওয়া হবে, তখন তারা চিন্তা করবে অল্টারনেটিভ ইনভেস্টমেন্টের সাথে এটাই হলো তার জন্য উত্তম ইনভেস্টমেন্ট, তখন সে আগে আসবে। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদেরকে পলিসি সাপোর্ট না দিলে তারা কিন্তু আসবে না। কিন্তু আমরা এর আগেও আসলে বিনিয়োগকারীদের বলেছিলাম যে ধৈর্য ধারণ করতে, এবং বাজার তার আপন গতিতেই হয়তো তার গতি পরিবর্তন করবে। আর আজকের অনুষ্ঠানে আপনাদের কথা থেকে এটি বলছি যে বাজার ঊর্ধ্বমুখী হচ্ছে দেখেই আসলে সবার আরও বেশি ঝুঁকিপূর্ণ শেয়ারে বিনিয়োগ করাটা আসলে উচিত হবে না, কারণ বাজার তার গতি পরিবর্তন করতেও পারে এবং সেটি বিনিয়োগকারীদেরকে আবারও শঙ্কার মধ্যে ফেলতে পারে। তাই জেনে বুঝে বিনিয়োগ করাটাই সবার জন্য উচিত। তো আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, এই ছিল আজকের মতো ঢাকা ব্যাংক বিজনেস মিরর অনুষ্ঠান। দেখা হবে আগামী সপ্তাহে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।